নমস্কার। ইন্ডিয়ান মংস পেজে আপনাদের স্বামী শিষ্য সংবাদের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে 9:30টায় সময় দেয়া ছিল, মোটামুটি ঠিক সময়ে উপস্থিত হতে পেরেছি। আজকে খুব কো-রিলেটেড এই পরিস্থিতির সময়কার একটা বিষয়, যে স্বামীজির চিন্তায়, স্বামী বিবেকানন্দের চিন্তায় দেশ বদলানোর উপায় কি। আমরা প্রত্যেকেই দেশ বদলাতে চাই আমার মতন করে। আমি আমার সুবিধা অনুসারে আমার দেশটা বদলাতে চাই। বিপ্লবীরা তারা একরকম ভাবে দেশ বদলানোর কথা ভেবেছিলেন, তারা তাদের মতন করে ভেবেছিলেন এবং খুব সুন্দরভাবে ভেবেছিলেন। আবার কংগ্রেসীরা একরকম ভাবে দেশ বদলাতে চেয়েছিলেন, মহাত্মা গান্ধীদের দল নেতাজি একরকম ভাবে দেশ বদলাতে চেয়েছিলেন। আবার আধ্যাত্মিক পুরুষেরা যখন প্রবল স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই সময় স্বামী বিবেকানন্দ সমাধিমগ্ন হয়ে বসে রয়েছেন, কিন্তু স্বামীজিও দেশ বদলানোর চিন্তা করছেন। এবং আজকের দিনেও যদি দেখি, সৌরভ নমস্কার, জিৎ নমস্কার, আজকের দিনেও যদি দাঁড়িয়ে আমরা দেখি, রোজ নানান স্ক্যাম সারা দেশ জুড়ে, ওয়েস্ট বেঙ্গলের কথা তো ছেড়েই দিন। নতুন প্রজন্ম আমি জানি না তারা কি ভাবছে, কিন্তু প্রত্যেকেই একজন বৃদ্ধ বা বৃদ্ধা থেকে শুরু করে একদম একটু যারা বুঝদার। আমরা যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমরা আলোচনা করতাম যে কিভাবে বদল আনা যায়, কারণ তখন আমরা এটা বুঝতে একটা সময় পর শুরু করি যে শুধু আমার ভালোটা হলেই ভালো নয়, আমার ভালোটা হলে কিছুটা ভালো, সার্বিকভাবে যদি একটা ভালো কিছু হয় তাহলে সেটার মধ্যে আমার ভালোটাও পড়বে। যারা বুদ্ধিমান তারা এটা বোঝে, যারা অতি মূর্খ তারা ভাবে শুধু আমারটুকু গুছিয়ে নিলেই হলো। কিন্তু আমারটুকু গুছিয়ে নিলেই যে হয় না, সেটা যারা আজকে জেলে বসে আছে তারা টের পায়। তো এবার যেটা মূল কথা, আজকে মূল বিষয় যেটা, যে স্বামীজির চিন্তায় দেশ বদলানোর উপায় কি। তখন ক্ষুদিরাম 1902 সালে স্বামীজি মারা গেছেন, দেহত্যাগ করেছেন, মারা গেছেন ভুল কথা বললাম, ক্ষমা করবেন, দেহত্যাগ করেছেন। সেই সময় একটা আন্দোলন সূচনা চলছে। সেই সময় স্বামীজি ওই আন্দোলনে মানে স্বামীজির বই পড়ে প্রচুর বিপ্লবী ঘর ছেড়ে বেরিয়ে গেছেন, প্রচুর বিপ্লবী সংগ্রাম করেছেন। একটা উক্তিতে সারদা মাকে বলতে দেখা যায় যে আমার ভয় লাগে নরেন যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বোমা নিয়ে, অস্ত্র নিয়ে ইংরেজের উপর ঝাঁপিয়ে পড়তো। কিন্তু স্বামীজি তার মতন করে একটা দেশ বদলানোর উপায় ভেবেছিলেন, কারণ তখন অলরেডি ইংরেজের কাছে আমরা নেটিভ ইন্ডিয়ানরা টর্চার্ড হতে শুরু করেছিলাম এবং আমরা বুঝতে শুরু করেছিলাম আমাদের দেশের সম্পদ চলে যাচ্ছে, আমাদের দেশে বসে কিছু লোক আমাদের শোষণ করে যাচ্ছে। এবার দেশ বদলায় কারা? আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি এখনকার যুগের কথা বলছি, স্বামীজির সময়টার কথা পরে আসছে। দেশ মূলত বদলায় কারা? কিছু সৎ, পিন্টু রায় নমস্কার, সৌমদীপ নমস্কার, পার্থবাবু প্রণাম, প্রণাম প্রণব দা প্রণাম। দেশ বদলায় কারা? নেতা মন্ত্রীরা, তাদের কিছু ভূমিকা থাকে, কিছু শিরদাঁড়া সোজা IPS IAS, কিছু ক্ষেত মজুর যারা ঠিক করে কীটনাশক দেব না তারা, যারা পাইলট, যারা জানে যে আমাকে এই সময়ের মধ্যেই প্লেনটাকে ঠিকভাবে চালাতে হবে এবং আমি তাদের যাত্রীদের কোনো বিপদ ঘটতে দেব না, প্রত্যেকেই কিন্তু দেশ চালায়। একটা মুচিও দেশ চালায়। কেমন করে চালায় না, সে তার জুতোটাকে ঠিকভাবে সেলাই করে, যাতে যে মানুষগুলো, একটা IPS যদি সেই জুতোটা পরে যায় যাতে সে ঠিকভাবে হাঁটতে পারে। যদি একজন IPS খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাহলে তার সারাদিনের কাজ বিগড়াবে, সারা দেশের কাজ বিগড়াবে। প্রধানমন্ত্রীও দেশ চালান তার মতো করে, একজন সন্ন্যাসীও দেশ চালান। কেমন করে জানেন? ডুবে থেকে, সমাধিমগ্ন হয়ে, ভিতরে সেই হেডকোয়ার্টার যেখান থেকে চিন্তার উৎস, যেখান থেকে সেই চিন্তার উৎস এবং যেখান থেকে সবার চিন্তার উৎস, যেখানে এক সুরে বাঁধা,
বাধা বলাটা ভুল। বাধা মানে তো কোনোদিন খোলা ছিল, মানে এটাকে শব্দ দিয়ে ডেসক্রাইব করতে পারবো না বলে বাধা বললাম। তারা সত্যে দাঁড়িয়ে, সেই জায়গায় ডুবে থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেশ সেবা করেন। এবং চিন্তার একটা তরঙ্গ থাকে, ইথার তরঙ্গ আমরা শুনেছি। আমরা যদি তরঙ্গ মাপার যন্ত্র আছে, যদি মাপি, তাহলে আমরা দেখব কোথাও নানান জায়গায় নানান রকম তরঙ্গ। যেখানে প্রবল ধ্যান ধারণা হচ্ছে সেখানকার তরঙ্গ একরকম, আর যেখানে হয়তো টেরোরিজমের চিন্তা ভাবনা হচ্ছে সেখানকার তরঙ্গ একরকম। এবং এই প্রবল ধ্যান ধারণার তরঙ্গ যেখানে চলছে, তার পাশেই যদি, পাশের ঘরে যদি টেরোরিস্টদেরকে বসিয়ে রাখা হয় না, বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যে তাদের মানসিক পরিবর্তন হতে থাকবে। এবং এটা পরীক্ষিত সত্য। আমি দেশটার নাম উল্লেখ করতে চাই না। সেই দেশে ক্রাইম মারাত্মক বেড়ে গেছিল, সামলানো যাচ্ছিল না। কোনো গল্প কথা বলছি না, পারলে গুগল করে দেখে নেবেন। তো তারা কি করেছিল, যে একদল ঋষি মুনিকে সারাদিন ধ্যান ধারণা করিয়েছিল, এবং এটা বোধহয় বেশ অনেক দিন ব্যাপী চলেছিল। এবং একটা সময় পর দেখা গেছে দেশের ক্রাইমের সংখ্যা কমতে শুরু করেছে। কেন না, সেই তরঙ্গ গিয়ে ধাক্কা মারে। এবার আমি কেমিক্যালি যদি আসি, সায়েন্স সবাই জানতে চায় যে সায়েন্টিফিক্যালি বলো। হ্যাঁ, বিপ্লবীদের পকেটে স্বামীজির বাণী বই থাকতো, বিপ্লবীদের পকেটে গীতাও থাকতো। বিপ্লবীরা এটাও জানতো যে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। বিপ্লবীদের কাছে স্বামীজির জ্ঞানযোগ থাকতো, বিপ্লবীদের কাছে স্বামীজির দেববাণী থাকতো। যাই হোক, এবং একটা সময় এমন অবস্থা দাঁড়িয়েছিল যে এই বিপ্লবীদেরই ধরা যাচ্ছে, ইংরেজ সরকার দেখছে তার কাছ থেকে স্বামীজির বই পাওয়া যাচ্ছে। এবার স্বামীজি তো তখন দেহত্যাগ করেছেন, কাকে গ্রেফতার করবেন? যাই হোক, তো যেটা বলছিলাম, তো একটা সময় পর দেখা যায় ক্রাইম কমে আসতে থাকে। এবার যেটা বলছিলাম, কেমিক্যালি আসি, যে কেমিস্ট্রি দিয়ে বলি, কারণ সবাই সায়েন্স নিয়ে জানতে চায়। কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা, এটাও পরীক্ষিত সত্য, পারলে জার্নালে দেখে নেবেন। আমি জার্নালের নামটা এই মুহূর্তে বলতে পারছি না। যে পৃথিবীতে প্রত্যেকটি বস্তু, মানুষ থেকে শুরু করে সবাই, প্রত্যেকে এক একটি কণা দ্বারা যুক্ত, অ্যাটমস দিয়ে যুক্ত, কেমিক্যাল অ্যাটমস দিয়ে যুক্ত, অণু দিয়ে যুক্ত। এবং কারোর গায়ে একটু নাড়া পড়লে অপর দিকের অণু নড়ছে। আমার গায়ে নাড়া পড়লে আমেরিকার একটা লোকের মনেও নাড়া পড়ছে, কারণ সবাই অণু দিয়ে একত্রে বাঁধা। যেইখানে ব্রহ্মজ্ঞান অনেক যুগ আগে দাঁড়িয়ে বলছে যে আমরা ভিতরে সবাই এক, আমরা কেউ কোনোদিনই আলাদা ছিলাম না, সেটা অনেকদিন পর সায়েন্স বলছে আমরা সবাই এক অণু দিয়ে বাঁধা, যেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকে অণু দিয়ে জড়িত। তাহলে যদি একজন ঋষি, একজন মুনি, একজন সিদ্ধ সাধক, একজন জ্ঞানী সাধক চুটিয়ে ধ্যান করেন এবং সেই জায়গাটায় বসে ধ্যান করেন যেই জায়গায় একই রয়েছে, দুই নেই, তাহলে সমাজ বদলাবে না? পরিস্থিতি বদলাবে না? তবে হ্যাঁ, পুরো বদলাবে না। তার কারণ, যদি সবাই সাধু হয়ে যায়, যদি সবাই ভালো হয়ে যায়, এই মায়ার খেলা চলবে কি করে? লোকে নাচন কোদন করবে কি করে? লোকের ঘর থেকে কোটি কোটি টাকা বেরোবে, সেই নিয়ে লোকজন লাফাবে, এ তো হবেই। এইটা যদি না চলে, তাহলে মায়ের তো খেলা বন্ধ হয়ে যাবে। মা তো সৃষ্টি করলেন খেলবেন বলে। তাই জন্য তিনি ব্যালেন্স করেন। যখন দেখবেন পাপ প্রচন্ড বাড়ছে, তখন জানবেন কোথাও একটা প্রচন্ড পুণ্য হচ্ছে। যখন কৃষ্ণ এলেন, কৃষ্ণের মতন ব্যক্তিত্ব, কি ভয়ঙ্কর নোংরামি! ভরা রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্র টেনে খুলে নেওয়া হচ্ছে। দাঁড়িয়ে দেখছে কারা? ভীষ্ম। দাঁড়িয়ে দেখছে কে? যুধিষ্ঠির, বিদুর, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে রক্তগঙ্গা ভেসে গেল। তার মানে একটা প্রচন্ড শুভ শক্তির উদয় হয়েছে বলেই এত বড় অশুভ শক্তি আসছে। এটাই খেলা, এটা মেনে নিতে হবে, উপায় নেই। ঠাকুর রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা সবাই হয়তো জানেন, যে এই সৃষ্টিটা কেন করা হলো? সবাই তো আমরা স্বরূপত সেই ব্রহ্মই, তাহলে এই সৃষ্টিটা কেনই বা করা? ঠাকুর খুব রসিক ছিলেন, তো রহস্য করে উত্তর দিয়েছিলেন
যে মিটিং এই সৃষ্টির কথা হয়েছিল সেই মিটিংটাই আমি ছিলাম না। আমারও সত্যি সত্যি মাঝে মধ্যে মনে হয় যে কেন কি দরকার ছিল এই সৃষ্টির, বেশ তো ছিল, সবাই একাকার হয়েছিল। তারপর ধীরে ধীরে ধরা পড়ে তিনি পড়ান আর কি, যে তারও খেলার প্রয়োজন আছে, তারও লীলার প্রয়োজন আছে। তিনি নিজেকে লীলা করবেন বলেই তিনি এভাবে সৃষ্টি করলেন, তিনি লীলা করবেন বলেই এভাবে খেলে যাচ্ছেন। তো এবার কথা হচ্ছে যে একজন সাধুর ভাবনায়, স্বামীজির ভাবনায়, স্বামীজির মতন জ্ঞানী সাধুর ভাবনায় তিনি বিশ্বকে কিভাবে বদলাতে চান। খুব রেলেভেন্ট একটা কথা হচ্ছিল কালকে ভগবানের সাথে, ভগবানের কাছে কাল যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ভগবানের সাথে সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে কথা হচ্ছিল। তো বলছিলাম যে ভগবান দেখো, বহু বছর পর বাঙালিকে দেখছি যে একজন মানুষের জন্য গর্জে উঠছে। কিছু চোর ডাকাত রয়েছে, তারা ডিজে বাজিয়ে নাচছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বহু বছর পর দেখছি একজন বাঙালির জন্য মানুষ কষ্ট পাচ্ছে, যে ন্যায়টাকে সমর্থন করছে। অনেকদিন পর সত্যে দাঁড়াতে দেখছি কাউকে। ভগবান ভীষণ প্র্যাকটিক্যাল, জীবনের সব দিক দেখে এসছেন। তো চট করে আমাকে একটা কথা বললেন, যেটা আমার আজীবনের পাথেয় হয়ে থাকবে। বললেন যে দেখ, সত্যে একজন থাকলে হয় না, বেশ কয়েকজনকে সত্যে থাকতে হয়, নইলে সত্য প্রতিষ্ঠা হয় না। একজন সত্যে থাকলে তাকে চেপে দেওয়া হবে, যেটা হচ্ছে। তো বলছে অনেকজনকে সত্য থাকতে হবে। আর অ্যাক্সিডেন্টালি আমি আজকে যখন, মানে কালকে রাত্রিবেলা যখন প্রণয় সেন, আমাদের যে অ্যাডমিন এই সমস্ত কিছুর পিছনে, ইন্ডিয়ান মঙ্কস, ভারতের সাধক সাধিকা প্রণয় সেন, ওকে যখন আমি টপিকস পাঠাচ্ছি, জাস্ট অ্যাট এ গ্লান্স তো দেখি যে কি আছে বিষয়টা, যে কি টপিকসটা থাকবে। দেখছি স্বামীজি এই বিষয়টা নিয়ে কথা বলছেন, যে আমার অনেকগুলো ছেলে মেয়ে চাই, ছেলে চাই যারা সত্যে প্রতিষ্ঠিত। তো কালকের ভগবানের কথাটা নিয়ে চিন্তা করছিলাম যে সত্যি একজনকে সত্যে থাকলে তো হবে না, অনেকজনকে, অন্তত কয়েকজনকে একসাথে সত্যে দাঁড়াতে হবে, তবে সম্ভব সত্য প্রতিষ্ঠা। আমি স্বামী শিষ্য সংবাদের স্বামীজির সে আলোচনায় ঢুকবো, তার আগে জাস্ট কয়েকজনের উত্তর দিয়ে নি। তাহিদ আলম, আমি কলকাতা থেকে বলছি, নমস্কার। অসীম কুমার নমস্কার। প্রবীর রয়, জয়গুরু প্রণাম। কাকুলিদি প্রণাম, ভালোবাসা নিও। ষোড়শ বললি, খুব শেষের সময় আমরা চলে এসেছি, বলো দুঃখের সময়, বা যদি সাধুর দিক থেকে বলেন সুখের সময়, কারণ তার বিদেহ মুক্তির সময়, তাও দেরি আছে। ষোড়শ বললি, বর্ষ 1901, স্থান বেলুর মঠ। স্বামীজি আজকাল প্রায়ই মঠেই অবস্থান করিতেছেন। শরীর তত সুস্থ নহে, তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন। শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে। যে শিষ্য আজকে মঠে এসছে, স্বাভাবিক, মানে জাস্ট ঘটনাবলী বর্ণনা করছে যে স্বামীজির শরীর, ওই যে বললাম শেষের সময় প্রায় চলে এসছে, বড় কষ্টের সময়, যার যায় তার যায়, সে বোঝে। যাই হোক, তো 1902 সালে স্বামীজি দেহত্যাগ করেন, এটা 1901 সাল। স্বামীজি মঠেই বেশিরভাগ থাকছেন, কারণ তার শরীরটা খারাপ, কিন্তু মঠে সকাল সন্ধ্যায় বেড়াতে বের হচ্ছেন। শিষ্য আজকে শনিবার তিনি মঠে এসছেন। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করছেন। এখানেও একটা কথা, গুরুকে কিভাবে তার কুশল বার্তা জিজ্ঞাসা করতে হয়, তুমি কেমন আছো, কেমন করে জিজ্ঞাসা করতে হয়, তার পাদপদ্মে প্রণত হয়ে, তার পা ছুঁয়ে প্রণাম করে। সেই পাকে কিভাবে শিষ্য দেখছে, শিষ্য তো বলতে পারতো যে তার পায়ে প্রণাম নমস্কার করে আমি তার কুশল জিজ্ঞাসা করলাম, কিন্তু শিষ্য কি বলছে, যে তার পাদপদ্মে প্রণত হইয়া, বলছে তার পাকে সে পাদপদ্ম দেখছে। শিষ্যের ভক্তির মাত্রা কিন্তু এই লেখা থেকে বোঝা যায়। কেউ বলছে গুরুকে নমস্কার করলাম, তা গুরুকে পা ছুঁয়ে নমস্কার করলাম, এ বলছে আমি পাদপদ্মে প্রণত হলাম, মানে আমি আমার সবকিছু দিয়ে নত হলাম, প্রণত। এইভাবে প্রণাম করতে হয় গুরুকে, বলছে তারপরে আমি তার কুশল জিজ্ঞাসা করতে পারি,
হয়তো বা যদি তিনি অনুমতি করেন, তার আগে নয়। গুরুর সাথে যেমন তেমন ব্যবহার করা যায় না। গুরুর পাকে যখন পাদপদ্ম দেখব, যখন তার কাছে প্রণত হতে পারবো, পুরো নত, তখন আমি তার কুশল বিনিময় জিজ্ঞাসা করার জায়গায় যাই। আদারওয়াইজ ওই পা ছুঁয়ে নমস্কার করতে দেবেন তো, এই অবধি থাকে সম্পর্ক। তিনি গুরুর পা ছুঁয়ে প্রণাম করে খুব ভক্তি করে নিয়ে ঠিক আছে সরে যান। তো ভক্তি যখন এমন হয়, তখন শিষ্যের সাথে গুরুর সম্পর্ক এমন হয় এবং এত কথাও হয়। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে। স্বামীজি, এ শরীরের তো এই অবস্থা, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না। স্বামীজিরও আক্ষেপ। বলছে আমার শরীরের তো এই অবস্থা, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না। শিষ্যকে বলছেন তোরা তো কেউই আমার কাছে এগিয়ে আসছিস না। কারণ সত্যি স্বামীজি সারাটা জীবন বেশিরভাগ একা খেটে গেছেন। হ্যাঁ, বলতে পারেন বিজ্ঞানানন্দজি বেলুড় মঠ তৈরির জন্য পুরো স্ট্রাকচার বানালেন, ব্রহ্মানন্দজি প্রচুর কাজ করেছেন, প্রেমানন্দজি পূর্ব বাংলার সংগঠন দেখেছেন, কিন্তু সত্যি কথা বলতে একটা আশ্রম তৈরি করতে প্রচুর টাকা লাগে। এবং স্বামীজি একটা নয়, যতদূর আমার জানা মতে মায়ের বাড়ি, যেটা এখানে সারদা মা থাকতেন, সেই বাড়িও স্বামীজির প্রাণপণ খাটনিতে তৈরি। কিছুটা টের পাই কেন জানেন তো? কারণ ভগবানের নির্দেশে আমাদেরও একটি মেয়েদের আশ্রম তৈরি করার কথা উত্তর কলকাতাতে, এবং সেই আশ্রম তৈরি করার জন্য অন্য কাজের জন্য অনেক মানুষ থাকে, কিন্তু আসল যে ফান্ডিং, টাকা তোলা, যে টাকা না হলে সেই জমি কেনা যাবে না, সেই বাড়ি কেনা যাবে না, সেই কাজ করতে যে প্রাণপাত হয় এবং সেই কাজ করতে গুরু যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে খাটান না, স্বামীজির স্বামীজির কষ্ট তো কোনোদিনই বোধ করতে পারবো না, কিন্তু হয়তো 0.0001% কিছুটা বুকে লাগে আর কি, যে তাহলে স্বামীজিকে কত খাটতে হয়েছিল অত বড় এক বেলুড় মঠ তৈরি করতে সেই সময় পরাধীন দেশে। আজকে স্বাধীন দেশে যদি সামান্য আমাদের বসবাসের জায়গায় একটা জমি জোটাতে এই অবস্থা হয় আমাদের, তাহলে স্বামীজিকে কতটা কষ্ট করতে হয়েছিল। তো স্বামীজি তাই বলছেন, স্বামীজি যে আসলে এত তাড়াতাড়ি চলে গেলেন না, স্বামীজি খেটে খেটে চলে গেলেন। আসলে স্বামীজি বরফ ঠেলে আমেরিকাতে, ইংল্যান্ডে বক্তৃতা দিয়ে টাকা জোগাড় করে, রোজগার করে, এমনকি পত্রাবলিতে আপনারা দেখতে পাবেন খাওয়ার যে পিড়ি হয়, সেই পিড়েটার টাকাও স্বামীজি পাঠাচ্ছেন বিদেশ থেকে, যে পিড়েটার টাকাটাও আমি পাঠাচ্ছি। শুধু যে জমি মঠ করে ছেড়ে দিয়েছেন তা নয়, এই যে মূল ফান্ডিং এর কাজ করেন, যে টাকা জোগাড় করেন, বা যাকে দিয়ে টাকা জোগাড় করানো হয়, ঠাকুর এক জায়গায় স্বামীজিকে বলেছিলেন না, তুই করবি না তোর ঘাড়ে করবে। যাকে ঘাড়ে করে করানো হয় সে টের পায় ঘাড়ে করে করানো কি জিনিস। স্বামীজি বলছেন তোরা তো কেউই আমার কাছে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না, আমি একা কি করব বল। কালকের ওই ভগবানের কথাটার সাথে ভয়ঙ্কর মিল পেলাম এই কথাটার, যে একা সত্যে থাকলে হয় না, কিছু জন লাগে। সেই কথার আরো এলাবোরেশন আছে, আমি আসছি। বলছে আমি একা কি করব বল, কিন্তু একা অনেক কিছু করেছেন, বেলুড় মঠ করেছেন, মায়ের বাড়ি করেছেন, এত বড় ভাবে আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন, স্বামীজি বলেই পেরেছেন। তা বলে আমরা কেউ পারবো না এমনটা নয়, স্বামীজির মতন হয়তো পারবো না, কিন্তু কিছু কিছু তো পারবো। নইলে স্বামীজিকে আদর্শ বানিয়ে দেয়ালে টাঙিয়ে রাখতে হয়। যদি বলি আমরা তো পারবো না, স্বামীজি পেরেছেন, আমরা কি করে পারবো, এটা নয়, আমরা কিছু তো পারবো। নইলে শুধু দেয়ালেই স্বামীজি আদর্শ হয়ে ঝুলে থাকবেন। আমি একা কি করবো বল, বাংলাদেশের মাটিতে এবারেই শরীরটা হয়েছে, এ শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে? বলছে বাংলাদেশের মাটিতেই শরীরটা হয়েছে, এই শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে? তোরা সব এখানে আসিস শুদ্ধাধার, যে তোরা কিন্তু শুদ্ধ আধার, তাও স্বামীজি বলছেন কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না। তোরা যদি আমার এই সব কাজে সহায় না হোস, আমি একা কি করব বল। বলছেন যে তোরা সব শুদ্ধ আধার, তোরা সত্য জানতে চাস,
তোরাও যদি আমাকে সাহায্য না করিস, স্বামীজির কষ্টটা ভাবুন, বলছে যে তোরাও যদি আমাকে সাহায্য না করিস আমি কি করব বল। কারণ তখন 1901 সাল, 1902 সালে স্বামীজি দেহত্যাগ করছেন, তার মাথায় তখন অনেক কাজের চিন্তা, যে যদি তোরা আমায় সাহায্য না করিস আমি কি করব বলে। এই আক্ষেপ স্বামী বিবেকানন্দকে করতে হচ্ছে, তা আমরা কে কোন ছাড়। শিষ্য উত্তর দিচ্ছে, মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন। আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন, তথাচ আপনি ওই কথা বলিতেছেন কেন। এই শিষ্যের বেশ সুন্দর একটা গুণ ছিল, বেশ ক্রস করতো স্বামীজিকে, শ্রদ্ধার সাথে ক্রস করতো। প্রপার শিষ্য গুরুর সাথে এভাবেই ক্রস করে, শ্রদ্ধার সাথে। যে মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা, কারণ তখন অনেক ব্রহ্মচারীরা এসছে, ত্যাগী শিষ্যরা এসছে, স্বামীজি সেটাও বলছেন যে শুদ্ধ আদা তোরা যদি না করিস তাহলে আমি কি করে করব। বলছে মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রয়েছেন, বলছে আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছেন। আমার মনে হয় আপনার জন্য এরা প্রত্যেকে জীবন দিতে পারেন, কিন্তু তাও আমি এরকম কথা কেন বলছেন আপনি। স্বামীজি বলছেন, কি জানিস, আমি চাইয়ে ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল, একদল জোয়ান বাঙালি। ওই যে কালকে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, ভগবান বলছিলেন যে একজনকে সত্যে দাঁড়ালে হয় না, এক দলকে সত্যে দাঁড়াতে হয়, তবে এক গোছা মিথ্যাকে উড়িয়ে দেওয়া যায়। মিথ্যার পরিমাণ যদি কয়েক কোটি হয়, অন্তত 20 জনকে সত্যে দাঁড়াতে হবে। যদি কয়েক কোটি, আবারও বলছি, যে অন্তত কয়েক কোটি যদি মিথ্যা থাকে, তাহলে অন্তত 20 জনকে সত্যে দাঁড়াতে হবে। 20 জন সত্যে যদি একসাথে দাঁড়ায়, এক সুরে দাঁড়ায়, এক জ্ঞানে দাঁড়ায়, কয়েক কোটিকে উড়িয়ে দিতে পারে, গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে জাস্ট। কিন্তু 20টা মানুষ লাগবে যে সত্যে দাঁড়াবে। তাই স্বামীজি বলছে যে আ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল, একদল জোয়ান বাঙালি। হাতের মারামারিতে বেশি কিছু হয় না, মারামারি হয় ভিতরে, যুদ্ধ হয় ভিতরে। বাইরের যুদ্ধটা তো দেখা যায়, ভিতরের যুদ্ধে আসলে বদলে দেওয়া যায়। বলছে এরাই দেশের আশা ভরসা স্থল, চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী। বলছে এরা কেমন হবে, বলছে এরা চরিত্রবান হবে, এরা বুদ্ধিমান হবে, এরা শুধু হৃদয় দিয়ে কাজ করবে তা নয়, এদের চরিত্র যেমন সৎ থাকবে, তারা মানে তারা মানুষের জন্য কিছু ভালো করতে চাইবে, তারা হৃদয়ও সৎ থাকবে, তারা বুদ্ধিমান হবে, শুধু হৃদয় দিয়ে লাফালাফি করবে না। শুধু হৃদয় দিয়ে লাফালাফি করলে সে আবেগপ্রবণ হয়ে অনেক কিছু ভুলভাল কাজ করবে। বলছে তাদের সাথে বুদ্ধিমান হতে হবে। সরি, আমি একটু জল খাচ্ছি, সরি সরি সরি, ক্ষমা করবেন। অপুচন্দ্র বর্মন, যারা আজে বাজে মন্তব্য করছেন লাইভে, তাদের অবশ্যই ব্যান করা হবে। আমি আসলে আজকে না ঠিক কিছু দেখার অবস্থাতেই নেই। লাইভ শেষ হোক, অবশ্যই তাদেরকে ধরে ব্যান করে দেওয়া হবে। এই দেখতে গেলে তো আর লাইভই হবে না। যাই হোক, যে অ্যাডমিন রয়েছেন বা অন্য সময় তারা অবশ্যই ব্যান করবেন। এবং আপনাকে ধন্যবাদ, আপনি এই বিষয়টা উত্থাপন করলেন অপুচন্দ্র বর্মন, যে যারা বাজে মন্তব্য করছে তাদের ব্যান করার অনুরোধ রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। বলছে যে তারা পরার্থে সর্বত্যাগী, তারা নিজের জন্য সর্বত্যাগী নয়, নিজের জন্য কোটি কোটি টাকা দেওয়ালে পুঁতে রাখছে, এরকম সর্বত্যাগীর দরকার নেই। বলছে তারা পরের জন্য সর্বস্ব ত্যাগ করবে। বলছে সন্ন্যাসীর ডেফিনেশন স্বামীজি বলেছিলেন, শুনে রাখা দরকার সন্ন্যাসীর ডেফিনেশনটা কি। বলছে যারা নিজের গলার ফণিহার, মানে সাপের মালার বিষ, সাপের বিষের মালা, সাপের বিষের মালা, বলছে যারা নিজের গলার মণিহার খুলে অন্যের গলার ফণিহার, মানে সাপের বিষের মালা, নিজের মালাটা অন্যের গলায় দিয়ে তার গলা থেকে সাপের বিষের মালা নিজে গলায় পড়তে পারবে, এবং শুধু পড়তে পারবে তা নয়, পড়ে আনন্দে নৃত্য করতে পারবে, কারণ সে তার দুঃখটা নিতে পেরেছে। আবার লাইনটা বলছি, যে সন্ন্যাসী সে
যে নিজের গলার মণিহার অন্যের গলায় পরিয়ে দিয়ে তার গলার ফণিহার নিজের গলায় পরে আনন্দের নৃত্য করবে, সে সন্ন্যাসী। বলছে সর্বহিতায় চ সর্বসুখায় চ, সে সন্ন্যাসী। বলছে যে সবার সুখের জন্য চিন্তা করবে, যে সবার হিতের জন্য চিন্তা করবে। নিজের জন্য যদি চিন্তা করতে হয় গৃহস্থ হও, নিজের জন্য যদি চিন্তা করতে হয় চাকরি বাকরি করো, অসুবিধা নেই তো। যদি সন্ন্যাসী হতে হয় ঠিক ঠিক সন্ন্যাসী হও। একটা গান আছে, গানটা ভুলে যাচ্ছি, ইউটিউবে গানটা আপনারা পাবেন, যদি তরিতে বাসনা জাগে ধররে সাধুর চরণ। এই গানটা পারলে আপনারা ইউটিউবে শুনবেন। মানে সত্যি সন্ন্যাসী কেমন হয়, যদি তরিতে বাসনা জাগে ধররে মন সাধুর চরণ। এরা কিন্তু পারে দেশ বদলাতে, কোনো ঘুষখোর মন্ত্রী নেতা দেশ বদলাতে পারে না, কিছু ভালো গৃহস্থ দেশ বদলাতে পারে। যাদের মধ্যে এই চরিত্র রয়েছে, যাদের মধ্যে অন্যের জন্য ত্যাগ করার ইচ্ছা রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, যারা আবেগ প্রবণে ভেসে যায় না, তারা দেশ বদলাতে পারে। এবং যাদের জ্ঞান লাভ করার ইচ্ছা আছে, এবং যারা জ্ঞান লাভ করেছে তারাই দেশ বদলাতে পারে। বিদ্যারণ্য মুনি দক্ষিণের পুরো বিদেশি আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন হরিহর এবং বুক্করায়কে নিয়ে। কেন না, তিনি জ্ঞান লাভ করেছিলেন, তাই পেরেছিলেন। শঙ্করাচার্য পুরো বিদেশি আক্রমণ ঠেকিয়ে দিলেন। কেন, একটা মানুষ পুরো দল গঠন করে ঠেকিয়ে দিলেন, পুরো সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করে দিলেন, অদ্বৈতবাদকে। কিভাবে করলেন না, অদ্বৈতবাদ দিয়ে জ্ঞানে দাঁড়িয়ে করলেন। পুরো বৈদেশিক আজকে যে আমরা ভারতবর্ষ দেখছি, সেই ভারতবর্ষ আমরা পেতাম না যদি শঙ্করাচার্য না থাকতেন। তিনি কিন্তু সেই জ্ঞান লাভ করে সেই কাজটা করলেন। সাধুদের কাজ একটু অন্যরকম। আমাদের দেশে যেমন পাইলট দরকার, যেমন রাফাল বিমান দরকার, যেমন যুদ্ধ করার দরকার, যেমন পড়াশোনা করার দরকার, যেমন সায়েন্টিস্ট দরকার, যেমন বিপদে পড়লে খেতে দেওয়ার জন্য সাধু দরকার, ঠিক তেমনি শান্তিতে থাকার জন্য মানুষ যাতে শান্ত হয়ে এই কাজগুলো করতে পারে এবং তার মন যাতে শান্ত থাকে, তার জন্য সাধুও দরকার। সেও দেশটা চালাচ্ছে। স্বামীজির চিন্তায় এইভাবে দেশটা চলছে। বলছে চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী। বলছি কাজ করো। গুরুর সাথে শিষ্যের এরকমই সম্পর্ক। আমি বলছি তুমি কাজ করো, অন্য কোনো কথা নয়। নট টু সে ওয়াই, এই ধরনের কি একটা কথা ছিল, জাস্ট ডু অ্যান্ড ডাই, নট টু সে ওয়াই। যদি কারোর কথাটা মনে পড়ে আপনি জানাবেন। এই ধরনের একটা কিছু কথা ছিল। আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা। আমার আইডিয়া সকল যারা ওয়ার্কআউট করে আমাদের দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। স্বামীজি বলছেন আমার তাদের উপরেই একটু ভরসা, যে যারা আমার চিন্তাগুলোকে কাজে পরিণত করে, ওয়ার্কআউট করে, জীবনে পরিণত করে দেশের ও দশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে। আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবানের কৃপায় 11 বছর ধরে সঙ্গলাভ করছি। তার কত লোক এলো এবং কত লোক গেল, কত ছেলে মেয়ে এলো, কত ছেলে মেয়ে গেল, এই নিয়ম। কিন্তু কয়েকজন সলিড টিকে গেল, যারা চেষ্টা করে যাচ্ছে এই বদলটা ঘটানোর। সময় বদলায়, চরিত্র বদলায়, ভাবগুলো বদলায় না। স্বামীজির ভাবটা কিন্তু বদলায়নি। তাই ভগবান কালকে, এইটা তো আজকে এই কথা পড়বো জানি না, কালকে ভগবান বললেন যে একজন সত্যতে দাঁড়িয়ে থাকা মানুষকে দিয়ে হবে না রে, এক দল চাই, কিছু মানুষকে চাই। এই ভাব থেকে যায় এবং সেই ভাব অনুযায়ী লোক জুটেও যায়। বলছে তাদের মুখের ভাব তমপূর্ণ। বলছে যারা আসছে এবং আসবে, মানে আসছে যাচ্ছে আর কি। বলছে তাদের মুখের ভাব তমপূর্ণ, সত্য, রজ, তম, এই 3 গুণ। বলছে তাদের মুখের ভাব তমপূর্ণ, মানে খাবে দাবে আর ঘুমাবে। হৃদয় উদ্যম শূন্য, বলছে হৃদয়ে কাজ করার কোনো ইচ্ছা নেই, অন্যের ঝেড়ে খেতে পারলেই বাঁচে।
শরীর অপটু, শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক না থাকলে আধ্যাত্মিকতাও হবে না, প্লেন চালানোও হবে না, যুদ্ধ করা হবে না, আইপিএস হওয়া হবে না, মন্ত্রীও হবে না, পাড়ার পাতি গুন্ডাও হওয়া হবে না। শরীর পটু থাকতে হবে, মন সাহস শূন্য। সব শেষে আসছে মন। মনে যদি সাহস না থাকে, ওই যে বললাম পাড়ার মুদির দোকানও দেওয়ার ক্ষমতা হবে না। মুদির দোকানকে আমি ছোট করছি না, যারা সেই ব্যবসা করছেন তারা মানে আমি শ্রদ্ধা রেখে বলছি যে সেইটুকু করার ক্ষমতাও হবে না। এদের দিয়ে কি কাজ হয়? নচিকেতার মতন শ্রদ্ধাবান 10-12টা ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। ওই যে বললাম তখন তো দেশের জনসংখ্যা কয়েক কোটি ছিল, এখন তো কয়েকশো কোটি হয়ে গেছে। ওই যে বললাম যে কয়েক কোটি যদি জনসংখ্যার এগেনস্টে অন্তত 10 থেকে 20টা মেয়ে, ছেলে এবং মেয়ে অবশ্যই। আমি এখানে জেন্ডার ডিভিশন করছি কারণ আমি জাগতিক স্তরে কথা বলছি। তাই যদি জ্ঞানী ছেলে মেয়ে দাঁড়িয়ে যায় না, পুরো গুঁড়ো করে সমস্তদের চিন্তা ভাবনা ওলট পালট করে দিতে পারে। বলছে নচিকেতার মতন শ্রদ্ধাবান। বলছে নচিকেতার শ্রদ্ধা কেমন ছিল, সে জমলোকে গিয়ে জ্ঞান লাভ করে ফিরেছিল এবং তাকে কি বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। বলছে জ্ঞানী, সেই রকম জ্ঞানী হতে গেলে তার মধ্যেই চরিত্র থাকতে হবে। সে চরিত্রবান হবে, সে বুদ্ধিমান হবে। কারণ জ্ঞানী হতে গেলে বুদ্ধিমান ছাড়া গাধা কখনো মানে জ্ঞানী হতে পারে না, জ্ঞান লাভ করতে পারে না। সে বাইরের জগৎ দেখবে, সে নিজের অন্তর কখন দেখবে। এবং সে পরার্থে কাজ করবে। বলছে সেই নচিকেতার মতন। কারণ নচিকেতা কেন পরার্থে কাজ করছে? যখন যম তাকে শেষে বলছে তুমি বর চাও, বলছে আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন, আমার প্রাণ ফিরিয়ে তো দিচ্ছেন, বাবাকে আপনি ক্ষমা করে দিন। এই ধরনেরই কিছু একটা বলেছিলেন। বলছে নচিকেতার মতন শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। বলছে আমি দেশের চিন্তা চেষ্টাকে নতুন পথে চালনা করে দিতে পারি। আজকে এই অবধি থাক, কারণ এরপর সম্পূর্ণ একটা অন্য আলোচনা চলে আসছে। আজকে এই অবধি আলোচনা থাক, পরের সোমবার দিন আবার এই জায়গা থেকে আলোচনা শুরু হবে। আশা করি কিছুটা বোঝানোর চেষ্টা করতে পারলাম যে কিভাবে জ্ঞানী আধ্যাত্মিক সাধুরা দেশ বদলানোর চিন্তা করতে পারেন। ঠিক যেমন ভাবে একজন মুচি, একজন মেথর, একজন শ্রমিক, আজকে শ্রমিক দিবস 1 মে, প্রত্যেকে তার জায়গায় দাঁড়িয়ে দেশ বদলানোর চিন্তা করে। ঠিক তেমন ভাবে একজন সাধু কিভাবে সবার মনটাকে বদলে দিয়ে দেশ বদলানোর চেষ্টা করে এবং সেটা করতে পারে সে। আজকে এই অবধি থাক, সবাইকে আমার প্রণাম।